ওয়েলকাম টু জিকে প্র্যাকটিস ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 19 নম্বর ক্লাস। তো আমি প্রতিটা ক্লাসেই বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে আমি কোশ্চেন অ্যান্সার সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশান দেবো যেগুলো এক্সামে কাজে লাগবে। আর তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। আর ক্লাসটির শেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিওগুলো তোমাদের খুঁজতে অসুবিধা না হয়। চলো বেশি কিছু না বলে ক্লাসটা স্টার্ট করে যাক। দেখো কোশ্চেন নাম্বার 43 কী বলেছে দেখো, যে খোয়াং কোন রাজ্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র? অপশান এ আসাম, অপশান বি ঝাড়খণ্ড, অপশান সি নাগাল্যান্ড না অপশান ডি মিজোরাম। তো তোমার অ্যান্সার কী হবে? যে খোয়াং কোন রাজ্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, না তোমাদের অ্যান্সার হবে অপশান ডি মিজোরাম। চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নাম্বার 44 দেখো কি বলেছে, যে নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য? অপশান এ জালিকাকার শিরাবিন্যাস, অপশান বি প্রধান মূল উপস্থিত, অপশান সি সমান্তরাল শিরাবিন্যাস নাকি অপশান ডি বহু বর্ষজীবী। তাহলে কোনটি একবীজপত্রী? তো এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি সমান্তরাল শিরাবিন্যাস। তাহলে সমান্তরাল শিরাবিন্যাস হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। ওকে, চলো কোশ্চেন নাম্বার 55 দেখো কী বলেছে কোশ্চেনে, যে ইউপিআই এর পুরো নাম কি? অপশান এ হাউস পেমেন্ট ইনস্ট্যান্টলি, অপশান বি আল্ট্রা পেমেন্ট ইন্টারফেস, অপশান সি ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস না অপশান ডি ইউজ প্রসেসিং ইনভেনশন। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? ইউপিআই এর পুরো নাম কি? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো পরের প্রশ্নে কি বলেছে, যে হুট্টি কিসের জন্য বিখ্যাত? হুট্টি অপশান এ তাপবিদ্যুৎ কেন্দ্র, অপশান বি স্বর্ণখনি, অপশান সি তৈল শোধনাগার না অপশান ডি হীরের খনি। তাহলে হুট্টি কিসের জন্য বিখ্যাত? অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি স্বর্ণখনি। এবারে মনে রাখবে, এই যে হুট্টি স্বর্ণখনি যদি বলে কোথায় অবস্থিত, তো মনে রাখবে এটি কর্ণাটকে অবস্থিত। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 47 কী বলেছে, নিম্নলিখিত কোনটি 1875 সালে বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ সত্য সাধক সমাজ, অপশান বি আলিগড় মুভমেন্ট, অপশান সি ব্রাহ্ম সমাজ না অপশান ডি আর্য সমাজ। তাহলে এটি কোনটি হয়েছিল? 1850 সালে বোম্বে প্রতিষ্ঠিত হয়েছিল কোনটি? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ অপশান ডি আর্য সমাজ। তার মনে হবে যে আর্য সমাজ, তার আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে? নাম লিখে দিচ্ছি এখানে।
স্বামী দয়ানন্দ এটা সরস্বতী, স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ। ওকে, এরপরে যেমন দেখো, তাহলে এই যে তোমার অ্যান্সারটা হয়ে গেল যে আর্য সমাজ 1875 সালে বোম্বেতে প্রতিষ্ঠা ছিল। কে প্রতিষ্ঠা করেছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী। তাহলে দেখো অপশান এতে আছে সদ্য সাধক সমাজ। তাহলে সদ্য সাধক সমাজ কে প্রতিষ্ঠা করে? মনে রাখবে, আমি ছোট্ট করে লিখে দিই, তোমরা মনে রাখবে। জ্যোতিবা ফুলে সদ্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তারপরে অপশান ডি দেখো, আলিগড় মুভমেন্ট কে করেছিল? না, আলিগড় মুভমেন্ট করেছিল, এই যে এখানে লিখে দিচ্ছি আমি, আলিগড় মুভমেন্ট করেছিল সৈয়দ আহমেদ খান। ওকে, তাহলে হয়ে গেল সদ্য সাধক সমাজ জ্যোতিবা ফুলে, আলিগড় মুভমেন্ট সৈয়দ আহমেদ খান, আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী, আর একটা পড়ে আছে ব্রাহ্ম সমাজ। এটা কে করেছিল? এটা করেছিল রাজা রামমোহন রায়। ওকে, এটা উকার হবে, রাজা রামমোহন রায়। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 48। দেখো কী বলেছে, যে বক্সা টাইগার রিজার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ কি? অপশান এ ডলোমাইট খনন, অপশান বি কপার খনন, অপশান সি হেমাটাইট খনন, না অপশান ডি ম্যাগনেটাইট খনন। তাহলে বক্সা টাইগার রিজার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণটা কি? এটা হবে তোমার অ্যান্সার হবে অপশান এ ডলোমাইট খনন। তাহলে এটা মনে রাখবে যে বক্সা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত, আমি এইখানে লিখে দিচ্ছি। আলিপুরদুয়ার অবস্থিত। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? তো মনে রাখবে সালটা হচ্ছে সালটা হচ্ছে 1983 সালে প্রতিষ্ঠিত। ঠিক আছে, তাহলে কী হলো যে বক্সা টাইগার রিজার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ কি? ডলোমাইট খনন। বক্সা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ আলিপুরদুয়ারে। আর এটি কত সালে প্রতিষ্ঠিত? 1983 সাল। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো দেখো কোশ্চেন নাম্বার 59 কী বলেছে দেখো, যে কোনো দর্পণে রশ্মির চ্যুতি কোণ 60 ডিগ্রি হলে আপাতন কোণ কত? অপশান এ 30 ডিগ্রি, অপশান বি 60 ডিগ্রি, অপশান সি 90 ডিগ্রি, না অপশান ডি 180 ডিগ্রি 180 ডিগ্রি। তোমাদের অ্যান্সার কী হবে? অ্যান্সারটা আমি বলে আগে একটা বলে দিই, যে যদি কখনো প্রশ্ন দেয় কোনো দর্পণের রশ্মির চ্যুতির কোণ 60 ডিগ্রি হলে বা 120 ডিগ্রি হলে, মনে রাখবে যেটা দেওয়া আছে রশ্মি চ্যুতির কোণ আর আপাতন কোণ ডিভাইড হবে 2। তাহলে এর যেহেতু 60 ডিগ্রি আছে, তাহলে আপাতন কোণ কত হবে? এটা হবে 30 ডিগ্রি। যদি এখানে প্রশ্ন থাকতো যে কোনো দর্পণের রশ্মি চ্যুতির কোণ 90 ডিগ্রি হলে আপাতন কোণ কত, তাহলে তোমরা জানো 45। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কী বলেছে কোশ্চেন নাম্বার 60,
বিশ্ব জল দিবস কবে, এটা করে হয়ে গেছে, কবে পালন করা হয়? ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি। হ্যাঁ, বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? অপশান এ 9 ফেব্রুয়ারি, অপশান বি 18 ফেব্রুয়ারি, অপশান সি 12 জুন, না অপশান ডি 22 মার্চ। এটা তোমাদের অ্যান্সার কী হবে? না বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি 22 মার্চ। তো পরের প্রশ্ন বলার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই, যে এই যে দিবস, তারপর এখানে দেখো এসে আছে পার্লামেন্ট দিবস, ছদ্মনাম, মুদ্রা, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসবে অন্তত স্টেট লেভেলের পুলিশের এক্সামে, বিশেষ করে পুলিশের এক্সামে। তো তোমরা কিন্তু এই দিবস, পার্লামেন্ট, কোনটা কোন দেশের পার্লামেন্ট, কোন দিবস, কি দিবস, কত তারিখে, তারপরে মুদ্রা, কোন দেশের মুদ্রা, কার কি ছদ্মনাম, এগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 51 কী বলেছে দেখো, যে নেসেট কোন দেশের পার্লামেন্ট? অপশান এ ইসরায়েল, অপশান বি কানাডা, অপশান সি আয়ারল্যান্ড, না অপশান ডি পোল্যান্ড। তোমাদের অ্যান্সার কী হবে? এটা নেসেট কোন দেশের পার্লামেন্ট? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ ইসরায়েল। ওকে, নেসেট হচ্ছে ইসরায়েলের পার্লামেন্ট। তাহলে কানাডার পার্লামেন্টকে কী বলা হয়? মনে রাখবে, কানাডার পার্লামেন্টকে কিন্তু পার্লামেন্টেই বলা হয়। ওকে, কানাডার পার্লামেন্টকে পার্লামেন্টেই বলে। আয়ারল্যান্ডের পার্লামেন্টকে কী বলা হয়? যেমন আমাদের এখানে পার্লামেন্ট বলে, আয়ারল্যান্ডে কী বলে? না মনে রাখবে, ওইরিয়া চটাস। ঠিক আছে, আয়ারল্যান্ডের পার্লামেন্টকে ওইরিয়া চটাস বলা হয়, কানাডার পার্লামেন্টকে পার্লামেন্টে বলে, ইসরায়েলের পার্লামেন্টকে নেসেট বলা হয়। আর অপশান ডি আছে দেখো পোল্যান্ড। তাহলে পোল্যান্ডের পার্লামেন্টকে কী বলা হয়? কী বলা হয়? না পোল্যান্ডের পার্লামেন্টকে বলা হয় সেজম। ঠিক আছে, পোল্যান্ডের পার্লামেন্টকে সেজম বলা হয়। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নাম্বার 52 কী বলেছে? বার্লোর চক্র কোন সূত্র বা নিয়মে কাজ করে? বার্লোর চক্র, অপশান এ পাস্কেলের সূত্র, অপশান বি লেঞ্জের সূত্র, অপশান সি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, না অপশান ডি আর্কিমিডিসের সূত্র। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, বার্লোর চক্র সূত্র। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নাম্বার 63 কী বলেছে? কালকুট কার ছদ্মনাম? অপশান এ সমরেশ বসু, অপশান বি নিহার রঞ্জন গুপ্ত, অপশান সি সুভাষ মুখোপাধ্যায়, না অপশান ডি রাজশেখর বসু। তো তোমাদের অ্যান্সার কী হবে? না কালকুট কার ছদ্মনাম? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ সমরেশ বসু। এরপর মনে রাখবে, এই যে নিহার রঞ্জন গুপ্ত, নিহার রঞ্জন গুপ্তের ছদ্মনামগুলো কী কী, বা ছদ্মনামটি কী? না মনে রাখবে, আমি এই দিকে লিখে দিচ্ছি। ঠিক আছে,
কারণ এদিকে বুঝতে পারবে না, তা আমি এখানে লিখে দিচ্ছি। বাণভট্ট, ঠিক আছে। নেহারঞ্জন গুপ্ত ছদ্মনাম। যদি বলে বাণভট্ট কার ছদ্মনাম, না নেহারঞ্জন গুপ্ত। ওকে, তারপর দেখো এখানে আছে অপশান সি, সুভাষ মুখোপাধ্যায়। তো সুভাষ মুখোপাধ্যায় ছদ্মনামগুলি কী কী বা ছদ্মনাম কী? তো মনে রাখবে দুটো আছে সুভাষ মুখোপাধ্যায় ছদ্মনাম, আমি এইদিকে লিখে দিচ্ছি। আমি বলে দিচ্ছি, সুভাষ মুখোপাধ্যায় দুটো ছদ্মনাম, এক হচ্ছে পদাতিক কবি আর দুই হচ্ছে ঢোল গোবিন্দ, মানে দুটোই বলা হয়। যদি প্রশ্ন আসে পদাতিক কবি কার ছদ্মনাম, সুভাষ মুখোপাধ্যায়। যদি প্রশ্ন আসে ঢোল গোবিন্দ কার ছদ্মনাম, তাও হবে সুভাষ মুখোপাধ্যায়। ওকে, চলো পরের প্রশ্ন। এই অপশান ডিটা আছে না, রাজশেখর বসু। তা রাজশেখর বসু ছদ্মনাম কি, আমি এই নিচে লিখে দিচ্ছি, ঠিক আছে। এক সেকেন্ড। পরশুরাম। রাজশেখর বসু ছদ্মনাম হচ্ছে পরশুরাম। ওকে, তাহলে চারটাই ছদ্মনাম দেখে নিন, ছদ্মনাম কিন্তু ভালো করে যাবে। আর এই পার্লামেন্ট, মুদ্রা, দেখবে আমার আগের ক্লাসগুলোতে কিন্তু মুদ্রা, পার্লামেন্ট এইসব অনেক কোশ্চেন দেওয়া আছে, তোমরা চাইলে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নম্বর 64 কি বলেছে, নিচের কোনটি এক গর্ভপত্রী ফল? অপশান এ আতা, অপশান বি টমেটো, অপশান সি মটরশুঁটি, অপশান ডি বেগুন। তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, মটরশুঁটি। মটরশুঁটি হচ্ছে এক গর্ভপত্রী। তাহলে আতা, টমেটো, বেগুন কি না বহু গর্ভপত্রী। ওকে, চলো আজকের মতো এখানে। ক্লাসটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো আমি পরের ক্লাসে আরও বেশি এক্সটেনশন দিয়ে ক্লাসটা করাবো। চলো আজকের মতো এখানে।